দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাই। আমি নুসরাত রহমান আজ আপনাদের সাথে আছি এবং সঙ্গে আছেন ডাক্তার কাজী শাফায়েত মাসুম। তিনি মেডিকেল অফিসার হিসেবে আছেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে। ডক্টর, আপনাকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার সাথে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মাদকাসক্তির শারীরিক এবং মানসিক প্রভাব এবং এর প্রতিকার নিয়ে। তো প্রমিসেসে আসলে জানতে চাই অনুষ্ঠানে আসলে আমরা অ্যাকচুয়ালি মাদকাসক্তি নিয়ে অনেক কথা বলি এবং বলেছি। আপনাকে এর আগে আমরা খুব পেয়েছিলাম, খুব ইনসাইটফুল আলোচনা আসলে হয়েছিল এবং আপনি যেহেতু কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কাজ করছেন, আপনার অভিজ্ঞতা অ্যাকচুয়ালি খুব তাজা এবং অনেক ডিটেইল মাদকাসক্তি নিয়ে। তো যে বিষয়টি নির্ধারণ করেছে একদম সেইখান থেকে যদি শুরু করতে চাই যে কী ধরনের প্রভাব পড়ে। আমরা তো জানি যে এটা একটা ব্যাধি, এটা একটা রোগ। এই মাদক অ্যাকচুয়ালি আমাদের শরীরের কোথায় কোথায় প্রভাব রাখে এবং সেটাতে কিভাবে আমরা প্রভাবিত হই? আসলে মাদক বলতে আমরা যে জিনিসটা বুঝাই সেটা হচ্ছে এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্স যেটা ব্রেনে প্রবেশ করতে পারে। সব ড্রাগস কিন্তু ব্রেনে যেতে পারে না। ব্রেনে যাবে সেই ড্রাগসের অণুগুলো, যেই অণুগুলো ছোট এবং চর্বিতে দ্রবণীয়। তো আমরা যেসব মাদকের কথা শুনি, হিরোইন, গাঁজা, ইয়াবা, এগুলোর অণু ছোট এবং এরা ব্রেনে প্রবেশ করতে পারে, এই জন্য এরা মাদক। এই কেমিক্যাল সাবস্টেন্সগুলো মাদক, যেগুলোকে আমরা বলছি ড্রাগস বলছি। তো এই মাদকগুলো যখন আমাদের ব্রেনে যায়, এগুলোর কিছু প্লেজার ইফেক্ট আছে। এরা আমাদের মনকে ভালো করে দেয়। ধরা যাক, এই যে মন ভালো করার যদি একটা নিউরোট্রান্সমিটার কথা আমরা বলি, ডোপামিন একটা ভালো ইন্ডিকেটর। তো আপনি মন ভালো করা কিছু কাজ করলেন, হয়তো আপনি খুব ভালো একটা রিওয়ার্ড পেলেন, ভালো একটা সম্মাননা পেলেন, যাতে দেখা যাচ্ছে যে যদি আমরা কাউন্ট করি, সাপোজ কাল্পনিক যদি আমরা কাউন্ট করি, 100 থেকে 150 ডোপামিন আপনার মাঝে সিক্রেট হয়েছে। আর সেক্ষেত্রে আমি যদি ইয়াবা গ্রহণ করি, তার চেয়ে 10 গুণ, 1500। তো এই যে আমার যে মন ভালো একটা ব্যাপার, যে আমি যখন মাদক গ্রহণ করছি, আমি যখন একটা সাবস্টেন্স অ্যাবিউজ করছি, এই যে আমার মন ভালোর যে একটা ব্যাপার, তখন কিন্তু আমার গায়ে যদি গন্ধ থাকে সেটাও আমি টের পাচ্ছি না। আমার যদি প্রচণ্ড ক্ষুধা থাকে সেটাও আমি পাচ্ছি না। আমার মুখ ভর্তি যদি দুর্গন্ধ থাকে সেটাও আমি টের পাচ্ছি না। তো যার কারণে আপনি খেয়াল করে দেখেন যে আমি যদি দীর্ঘদিন দাঁত না মাজি, আমার দাঁত সব নষ্ট হয়ে যাবে। আমি যদি ক্ষুধার্ত থাকি, এদিকে আমার যে পরিপাকতন্ত্র, সেখানে গ্যাস্ট্রিক আলসার থেকে বিভিন্ন ধরনের রোগশোক লেগেই থাকবে। আর যেহেতু আমার এখানে উত্তেজক আমি কিছু ড্রাগস যদি নিয়ে থাকি ইয়াবা ধরনের, তাহলে তো উত্তেজনার সাথে আপনি একটু খেয়াল করে দেখেন আমাদের ব্লাড প্রেশারের একটা সম্পর্ক আছে, আমাদের রক্তচাপের একটা সম্পর্ক আছে, হার্টের পাম্পিংয়ের একটা সম্পর্ক আছে, তাহলে হার্টের সাথে লাংয়ের রেসপিরেটরি রেটের একটা সম্পর্ক আছে। সবগুলো অর্গান যেহেতু ওয়ার্কটা, ওদের যে স্বাভাবিক কার্যক্রমটা ব্যাহত হচ্ছে, বেশি হচ্ছে বা কম হচ্ছে, প্রতিটা অর্গানে কিছু না কিছু রোগ হয়েই থাকে। হার্টের রোগ হয়ে থাকে। আমরা আমাদের যখন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে একটা রোগী ভর্তি হতে আসে, তো তখন তাকে আমরা বলি যে আপনি একটা এক্সরে করে নিয়ে আসেন, ইসিজি করে নিয়ে আসেন। এবং এই যে দেখা যায় যে আপনি যখন ব্যালেন্স ডায়েট খাবেন না, আপনি যখন নিউট্রিটিভ ডায়েট খাবেন না, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তো ভেঙে যাবে। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেল, ধরা যাক টিউবারকুলোসিস, যক্ষ্মার জীবাণু, এটা এখানে সেখানে বিদ্যমান। আপনাকেও কিছু করতে পারছে না, আমাকেও কিছু করতে পারছে না, কারণ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। কিন্তু ওর যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা খারাপ এবং ওর লাং যথেষ্ট পরিমাণ ইনফেক্টেড, ওকে ঠিকই দেখা যাচ্ছে টিউবারকুলোসিস কাবু করে ফেলছে। তাকে দেখা যাচ্ছে যে হার্টের, আমরা যখন ইসিজিগুলো দেখি যে তার হার্টের যে রিদমটা, যে নর্মাল বিটটা চেঞ্জ হয়ে যায়। হয়তোবা ওইখানে অ্যারিথমিয়া থাকে, যে অনিয়মিত হৃদস্পন্দন থাকে, এবং অনেকেরই দেখা যাচ্ছে যে ওরা যে দীর্ঘদিন মাদক সেবন করছে, তাদের দেখা যাচ্ছে যে তাদের হার্টে এমআইও হয়ে গেছে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যে হার্টের যে অ্যাটাক আমরা যেটা বলি সেটা হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে কি,
যখন আপনি মাদক গ্রহণ করবেন আপনি এত বেশি আনন্দের মাঝে থাকবেন যে আপনি অনেক পেইন আপনি টলারেট করতে পারবেন। তো আমরা যখন আমাদের কেন্দ্রীয় মাদক আসক্তিতে রোগীদেরকে আমরা যখন অ্যাডমিট করি, আমরা 6টা পরীক্ষা আমরা ফ্রি করি। আমরা কিডনির টেস্ট, আমরা লিভারের টেস্ট, এগুলো করে তার ডায়াবেটিস আছে কিনা এগুলো করে 6টা টেস্ট আমরা ফ্রি করে, এবং 2টা টেস্ট যেটা আমাদের এখানে ফ্যাসিলিটিস নেই, আমাদের পার্শ্ববর্তী হাসপাতালে আছে, এক্সরে ইসিজি করে আমরা দেখে তারপর আমরা রোগীকে ভর্তি দিই। এবং এই যে আমরা যে কো অকারিং ডিজিজের কথা শুনি, এটা 50% হচ্ছে মেডিকেল ডিসঅর্ডার আর 50% হচ্ছে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মেন্টাল ডিসঅর্ডার। তো রোগীদের এই ধরনের রোগশোক থাকে। মানে বলতে চাচ্ছেন কোঅকারিং ডিসঅর্ডার বলতে যেটা বোঝাচ্ছেন যে সাবস্টেন্সের কারণে আরো কিছু ডিসঅর্ডার আসতে পারে। সাবস্টেন্স অ্যাবিউজ এটা তো ইটসেলফ ইজ এ ডিজিজ, এটা তো একটা ব্রেইন ডিজিজ। জি, প্যারালালি সে কিছু সাফার করছে আদার ডিজিজে, সেখানে কিছু শারীরিক রোগও হতে পারে, সেখানে মানসিক রোগও হতে পারে। আচ্ছা, এবং যে শারীরিক প্রভাবগুলো বললেন তার মধ্যে একজন মানুষের হার্ট এফেক্টেড হতে পারে, তার ফুসফুস এফেক্টেড হতে পারে, তার যকৃৎ বা লিভারের সমস্যা হতে পারে, কিডনি এফেক্টেড হতে পারে, এবং এই কয়েকটা খুব মানে ইম্পর্ট্যান্ট অর্গান আমাদের শরীর পরিচালিত হওয়ার জন্য, আমাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য। এই 4টা জিনিস ইন্টারনাল। এছাড়া আর কোনো আরেকটা হচ্ছে যে আপনার চর্মরোগ। আচ্ছা, চর্মরোগ যেহেতু সে তার শরীরের যত্ন নিবে না, রেগুলার সে বডি ওয়াশ করবে না, তার চেয়ে আমরা বিভিন্ন ধরনের রোগশোক লেগে থাকবে। ঠিক আছে, সে তো এটা টের পাচ্ছে না যে হয়তোবা তাকে ছাড় পোকা কামড়াচ্ছে, তেলা পোকা কামড়াচ্ছে, সে কিছু বুঝতে পারছে না। তো এই চর্মরোগ একটা আছে। আর যেই জিনিসটা ব্রেইনে যে ইফেক্ট করে সেটা হচ্ছে যে আপনার সেন্স অফ পারসেপশনটা চেঞ্জ করে দিবে। আচ্ছা, ইন্দ্রিয় গ্রাহ্য, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, হ্যাঁ, এই যে পঞ্চ ইন্দ্রিয় এটাকে অল্টার করে দিবে। যেমন ধরা যাক সে হিরোইন নিয়ে শুয়ে আছে, পাশে 2টা বোমা বাস্ট হলো, সে শুনলো না। ঠিক আছে, অথবা দেখা গেল যে সে ক্লিনারের কাজ করছে, সুইপারের কাজ করছে, সে গাঁজা খেয়ে ক্লিনারের কাজ করছে, সুইপারের কাজ করছে, ডাস্টবিনের মধ্যে সে এই ধরনের স্মেলিংটা পাচ্ছে না, সে দুর্গন্ধটা টের পাচ্ছে না। এবং দেখা গেল যে আমরা অনেক সময় দেখি আমাদের রোগীরা ফ্লোরের মধ্যে শুয়ে আছে, এই যে চৈত্রের যে গরম, বৈশাখের যে গরম, এর মধ্যে শুয়ে আছে। কি ব্যাপার, তোমরা এইভাবে শুয়ে আছো কেন? বলবে যে ভিটামিন ডি কালেক্ট করছি। মানে যে এই যে অসহ্য গরম, সেটাও তারা টের পাচ্ছে না। গরমের সময় দেখা যাচ্ছে তারা অনেক ভারী জামা কাপড় পরে চলাফেরা করতে পারে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব না। আবার শীতেও দেখা যায় যে তারা অনেক হালকা জামা কাপড় পরে চলাফেরা করতে পারে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব না। তাদের যে ইন্দ্রিয় গ্রাহ্য যে অনুভূতিগুলো সব অল্টার হয়ে যায়, সবগুলো। অনেক ক্ষেত্রে তারা হ্যালুসিনেশনও হয়, তারা অনেক কিছু দেখে, অনেক কিছু হয়তোবা তারা শোনে, সব কিছু। যে গন্ধ, জিহ্বার ব্যাপার হচ্ছে যে টেস্টিং এর ব্যাপারটা। হয়তোবা আপনি খুব সুস্বাদু একটা কফি তাকে দিলেন, এখন এই কফিতে হয়তোবা তার কাল্পনিকভাবে বলছি, তার হয়তোবা ডোপামিন সিক্রেট হওয়ার কথা 30, ডোপামিন সিক্রেট হওয়ার কথা 40। এখন সে যদি 1000 ডোপামিন সিক্রেশন হওয়ার পরে এই জিনিস গ্রহণ করে, তার কাছে তো এই ক্যাপুচিনোটা পানসা মনে হবে, সে তো মজা পাবে না। সে বলবে যে খেয়ে মজা পাবে না, কোনো কিছুই খেয়ে তার ভালো লাগবে না, লস অফ অ্যাপেটাইট হবে, সবকিছু। আচ্ছা, মানে অ্যাপেটাইট চলে যাওয়া, সেটাও একটা সমস্যা চলে যাবে, কারণ সে তো আছে আনন্দের জগতে। আমরা এইগুলো তো ইদানিং সোশ্যাল মিডিয়াতে খুব দেখি যে দীর্ঘদিন এরা গোসল করে না, গা ভর্তি গন্ধ, এগুলো তো সোশ্যাল মিডিয়াতে এইসব কথাগুলো বারবার আসছে যে সাবস্টেন্স অ্যাবিউজের কারণে তাদের অল্টার, যে আপনি হয়তোবা এই জিনিসটা ফিল করতে পারছেন, আপনার সামনের ব্যক্তিটা আপনাকে ভালোভাবে নিচ্ছে না, কিন্তু এই অনুভূতিটা তাদের অল্টার হয়ে যায়। তারা এটা ধরতে পারে না যে তাকে স্বাভাবিকভাবে আমরা গ্রহণ করছি না। এক্স্যাক্টলি, চমৎকার বলেছেন। এবং এই জায়গাগুলো অ্যাকচুয়ালি আমাদের সবারই জানা প্রয়োজন, যে কেন আমাদের প্রশ্ন জাগে যে এই মানুষগুলো কেন এরকম। ওই প্রশ্নটা নিয়েই আসলে আসছি বিরতির পরে। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের, এখন সময় হয়ে গেছে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি। একটা বিরতি নিয়ে এখনই ফিরব। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছি ডাক্তার কাজী শাফায়েত মাসুমের সাথে।
মাদকাসক্তির শারীরিক ও মানসিক প্রভাব এবং এর প্রতিকার নিয়ে। এই যে যারা আসক্ত আছে সেই মানুষগুলোর কিছু আচরণ থাকে, যে আচরণগুলো আমরা যারা স্বাভাবিক হিসেবে তার চারপাশে থাকি, আমাদের মনে ভীষণ প্রশ্ন জাগে যে এরা আসলে এমন কেন। এটার স্বভাবগতভাবেই কোনো বাচ্চা চঞ্চল হবে, কোনো বাচ্চা শান্ত হবে। একই মায়ের দুটা বাচ্চা দুরকম হতেই পারে। আর ড্রাগসটা কারা অ্যাবিউজ করছে তারা, প্রথম কথা হলো তাদের আচরণগত যে বৈশিষ্ট্য, তারা রিস্ক টেকিং, আচ্ছা, রিস্ক লাভার, তারা রিস্ক নিতে পছন্দ করে। কিছু বাচ্চা আছে দেখবেন আপনি উঁচু একটা দেয়াল, বাউন্ডারি ওয়াল, ওটার ধরে হাঁটছে, ওরা এটা পছন্দ করছে। কিছু বাচ্চা আছে হয়তোবা আপনি সাঁতার কাটার জন্য পুলে আপনি ধাক্কা দিয়েও নামাতে পারবেন না, তারা ভয় পাচ্ছে, রিস্ক অ্যাভার্টার, রিস্ক তারা অ্যাভয়েড করতে চায়। আর কিছু আছে রিস্ক পছন্দ করে, এটা একটা ব্যাপার। এখন এই যে ব্যক্তিগুলো যারা রিস্ক লাভার আছে, তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে সাবস্টেন্স অ্যাবিউজ করছে, এবং এটা আমরা যেটা স্পষ্টভাবে বলছি, তাদের দক্ষতার অভাব আছে। দক্ষতার অভাব ইন এ সেন্স, হয়তোবা সে মনে করছে যে আগামীকাল আমার পহেলা বৈশাখ, আমার অনেক আনন্দ করতে হবে, হয়তোবা সে মনে করছে, এবং সে মনে করছে যে এই আনন্দটা কখনোই পরিপূর্ণতা পাবে না যদি না আমরা সাবস্টেন্স অ্যাবিউজ করি। আমি আগামীকালকে আমি 10টা ইয়াবা গ্রহণ করব বা 15টা ইয়াবা গ্রহণ করব, এই যে একটা যে ক্রেভিং, যে আনন্দের পূর্ণতার জন্য আমরা ফ্রেন্ডরা মিলে 50টা ইয়াবা নিব, 3 ফ্রেন্ড মিলে শেয়ার করব, এই যে তাদের যে আনন্দের যে আকাঙ্ক্ষাটা, হয়তোবা এই তাদের দক্ষতা নেই যে স্বাভাবিক উপায়ে আনন্দ পাওয়া সম্ভব। হয়তোবা তার দুঃখ, তার মনে অনেক কষ্ট, ঠিক আছে, এটার সাপোর্ট হিসাবেও সে গ্রহণ করছে মাদককে, যে আমার এই কষ্ট, আমার এই অপমান, আমার এই গ্লানি, এটা থেকে পরিত্রাণ পাওয়ার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে ড্রাগস। সে আমাকে একটা কটু কথা বললো, সে আমাকে একটা তাচ্ছিল্য করলো, হয়তোবা আমি বিরহের শিকার হলাম, বা আমার প্রিয়জন মারা গেল, এই যে আমার যে কষ্ট, শোক, এটা থেকে বাঁচার জন্য আমার দরকার হচ্ছে মাদক। তার মানে আপনি এর আগে যেটা বলেছেন যে শারীরিক যে সমস্ত কষ্টের অনুভূতি, সেগুলো যেমন মাদক দিয়ে অল্টার করা যাচ্ছে, মানসিক যে সমস্ত কষ্টের অনুভূতি, সেগুলোতেও মাদক দিয়ে অল্টার করা যাচ্ছে, এবং ওরা করছে। কিন্তু এই যে অদক্ষতাটা তারা তো অভ্যস্ত হয়ে যাচ্ছে, আর যখন অভ্যস্ত হয়ে যাচ্ছে তখন তো সে আর এটা থেকে ছেড়ে চলে আসতে পারছে না। হয়তোবা তার এই মানসিক কষ্টটা, যে কোনো শোক 40 দিনের বেশি তো আর থাকবে না, যত বড় শোকই হোক, কিন্তু দেখা যাবে যে তার এই যে মাদকের যে গ্রহণটা, সেটা 40 দিন 4 বছর পার হয়ে যাবে, কিন্তু সে ওই মাদক আর ছাড়তে পারবে না। হয়তোবা সে হেরোইন গ্রহণ করলো, এখন হেরোইন গ্রহণ করার কারণে সে যে অভ্যস্ত হয়ে গেল হেরোইন নেওয়ার কারণে, প্রথমে সে যথেষ্ট আনন্দ পেয়েছে, এটা স্বীকার করতেই হবে, সে যথেষ্ট আনন্দ পেয়েছে। কিন্তু আমাদের রিসেপ্টর যেটা আছে, নার্ভের যে প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফ্যাটিগেবিলিটি, অর্থাৎ এটা ফ্যাটিগ হয়ে যায়। যে কোনো জিনিস রিপিটেডলি আপনি যখন একটা স্টিমুলাস দিবেন, তখন এই জিনিসটা ফ্যাটিগ হয়ে যায়। মানে আরেকটু সোজা ভাষায় যদি ধরা যাক আমি একজন ব্যক্তির কাঁধে আমি হাত দিলাম, তো হাত দেওয়ার পরে সে কিছুক্ষণ এটা টের পাবে, কিন্তু প্রলং যখন এই জিনিসটা চলবে, সে এই জিনিসটা টের পাবে না যে তার কাঁধে কেউ একজন হাত দিয়ে আছে। এটা রিসেপ্টর এই জিনিসটা নেয় না। রিপিটেডলি যখন একটা স্টিমুলাস দেওয়া হয়, বা দীর্ঘক্ষণ ধরে যখন একটা স্টিমুলাস দেওয়া হয়, ধরা যাক আপনি এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে সঞ্চালনা করছেন, এইখানকার অনুষ্ঠান সঞ্চালনায় আপনার যে একটা প্লেস ফোবিয়া, পার্সন ফোবিয়া কাজ করার কথা, সেটা আপনার করবে না, কারণ আপনার রিপিটেড এক্সপোজার হওয়ার কারণে আপনি এখানে অ্যাডজাস্টেড হয়ে গেছেন। তো আমাদের শরীরও যে কোনো জিনিস, ধরা যাক আমি আজকে একটা মুভি দেখলাম, স্টার সিনেপ্লেক্স একটা মুভি দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো, নেক্সট দিন ওই মুভিটা আমার কাছে অতটা ভালো লাগবে না। ইন দ্যাট কেস আমাকে হয়তোবা একটা জিনিস অ্যাবজর্ব করা লাগবে, আমি হয়তোবা পপকর্ন দিলাম, তারপরের দিন হয়তোবা পপকর্ন সহ মুভি আমার কাছে ভালো লাগবে না, আমি একজন কম্পেনিয়ন নিলাম। সবসময় আমাদের একটা জিনিস টলারেন্স ডেভেলপ করে, একটা জিনিস যখন আমরা গ্রহণ করতে থাকি, সেই জিনিসটা আমাদের সহ্য হয়ে যায়। তো ওরা দেখা যাচ্ছে যে হেরোইন নিয়ে তারা হয়তোবা মাসখানেক খুবই আনন্দে আছে, এখন মাসখানেক পরে তারা হেরোইনটা গ্রহণ করছে কেবলমাত্র সুস্থ থাকার জন্য। ওর কথা হচ্ছে আমার আনন্দের দরকার নেই, আমার এই হাজার হাজার টাকা খরচ করে আমি হেরোইন নিচ্ছি
শুধুমাত্র আমার শরীর যাতে ব্যথা না হয়, আমি যাতে ঠিকমতো ঘুমাতে পারি, আমার মেজাজ যাতে খিটখিটে না হয়, আমি যাতে আমার দৈনন্দিন কাজ আমি চালাতে পারি, এই উদ্দেশ্যে সে এখন মাদক গ্রহণ করছে। ওর ওই মানে এগুলো সব উইথড্রল সিম্পটম, উইথড্রল যে যখনই সে ছাড়তে চাচ্ছে হেরোইনটা, তখনই তার এইসব উপসর্গগুলো দেখা দিচ্ছে। এখন সে তো কিভাবে ছাড়বে? হয়তোবা হেরোইন অনেক কস্টলি একটা ড্রাগস, তখন সে দেখা যায় যে হেরোইনের ক্যাটাগরি বিভিন্ন ধরনের ড্রাগস আছে যেগুলো আমরা রিপ্লেস করতে চেয়েছিলাম হেরোইন অ্যাডিকশনকে, সেটা আছে হলো ইনজেক্টেবল কিছু ড্রাগস আছে, এগুলো একটু সস্তা। তখন দেখা যাচ্ছে যে তারা হেরোইনকে রিপ্লেস করার জন্য তারা ইনজেক্টেবল ড্রাগস ইউজ করছে, এবং ইনজেক্টেবল ড্রাগসগুলো যখন তারা শেয়ার করছে, বাংলাদেশে এইডসের সংখ্যা বেড়ে যাচ্ছে, লিভার ডিজিজগুলো বেড়ে যাচ্ছে। এই জন্য হয়তোবা আমাদের সেটিংসে একটা আইসিডিডিআরবির আন্ডারে একটা মেথাডন সাবস্টিটিউট থেরাপি আছে, যেটা হচ্ছে যে মেথাডনটা হেরোইনের ক্যাটাগরির একটা ড্রাগস, যেটার হাফ লাইফ বলতে আমি বোঝাচ্ছি যে একটা ওষুধ গ্রহণ করার পরে আপনার শরীরে সেটা বিপাক হয়ে যাওয়ার পরে অর্ধেক হতে যতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে হাফ লাইফ। এখন হেরোইনের হাফ লাইফটা খুবই কম, ছোট, মেথাডনের হাফ লাইফটা বড়। মেথাডন আপনি আজকে সকাল 10টায় গ্রহণ করলে আগামী দিন সকাল 10টা পর্যন্ত এর কোনো ক্রেভিং আপনার হবে না, 24 ঘন্টা আপনি সুস্থ থাকবেন। তো এই জন্য যে ওএসটি, যে অপিয়েট যে সাবস্টিটিউট থেরাপি যেটা, সেটা বিভিন্ন জায়গায় চলছে, এবং এটা মেথাডনটা এখনও সরকারিভাবে সব জায়গায় দেওয়া হচ্ছে না, অত্যন্ত সীমিত পরিসরে এবং অত্যন্ত মানে কড়া নজরদারির মধ্যে, যেহেতু এটা শুধুমাত্র যে আপনি যখন একটা সিরাপ খাবেন এবং সেটাও আসলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওটা দেওয়া হয়, কেউ চাইলেই মেথাডন থেরাপি নিতে পারবে, বিষয়টা পরিমাপ করবে কতটুকু একজন রোগীর সেবনযোগ্য, ততটুকুই তাকে দেওয়া হবে। শুধুমাত্র যে ইনজেক্টেবল ড্রাগসগুলোর কারণে যেই রোগগুলো ছড়াচ্ছে, রোগগুলো হার্মটাকে রিডাকশন করার জন্য। তো এখানটাতে অ্যাকচুয়ালি মানে আরো কয়েকটা মানে প্রশ্ন আমার মনে চলে আসলো, যেগুলোকে সম্পূরক প্রশ্ন যদি বলি। আপনি বলছেন যে কিছুদিন পরে যখন সে প্রথম শুরু করছে তখন তার ভালো লাগছে, তারপর কিছুদিন পরে তার টলারেন্স বেড়ে যাচ্ছে, তো সেইটাকে কি আমরা ডিপেন্ডেন্সি বলছি? তো প্রথম মানে এটা কি অ্যাকচুয়ালি এমনটাই হতে হবে যে মানে স্বতঃসিদ্ধ এটাই যে একজন মানুষ শুরু করার পরে সে ডিপেন্ডেন্ট হবেই, টলারেন্স বাড়বেই, তার উইথড্রল হবেই, বিষয়টাকে একেবারে স্বতঃসিদ্ধ? এটা নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যদি আমরা অর্থনীতি বই খুলি, সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন টেক্সট বুকে বিভিন্নভাবে লেখা আছে। হয়তোবা দেখা যাচ্ছে যে একটা ছেলেকে বসে তাকে একটা রসগোল্লা খেতে দেওয়া হলো, যে খাও, খেয়ে তুমি স্কোরিং করো যে 1 থেকে 10-এর মধ্যে, যেখানে 10 হচ্ছে হাইয়েস্ট। সে হয়তো স্কোরিং করলো যে আমি 10 দিলাম, তাকে বলা হলো তুমি আরেকটা রসগোল্লা খাও, এখন স্কোরিং করো, তখন সে স্কোরিং হয়তোবা করবে 8, ওকে দেওয়া হবে আরেকটা রসগোল্লা খাও, এখন স্কোরিং করো, সে স্কোরিং করবে 2। এই যে স্কোরিংটা হয়তোবা তাকে কমলা লেবু খাওয়ানো হলো বা যে কোনো কিছু করা হলো, তার একই যে এক্সপোজারের কারণে তার যে প্রতিক্রিয়াটা সেটা হ্রাস পেতে থাকে, এবং এই যে স্যাটিসফ্যাকশনটা আমরা প্লট করতে বলি, যে গ্রাফ পেপারে তুমি প্লট করো, সেটাকে দিয়ে আমরা একটা কার্ভ করি, এবং সেখান থেকে ডিমান্ড কার্ভটা দেখা যাচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। এগুলো ইকোনমিক্সের কথা। তো এই জিনিসটা হবেই। আপনি হয়তোবা শুনবেন একজন লোক বলছে আগে 0.5 মিলিগ্রামে কাজ করতো, খুব ভালো ঘুম হতো, এখন 2 মিলিগ্রামে কাজ করছে না। হুট করে তো সে 2 মিলিগ্রামে আসেনি, সে 0.5 করেছে, 1 করেছে, 1.5 করেছে, এখন 2-তে আসছে, এবং যেহেতু কাজ হচ্ছে না, তার ডিজায়ার্ড হচ্ছে একটা সাউন্ড স্লিপ, সে এটাকে বাড়াবে, মাত্রাকে বাড়াবে। যে কোনো জিনিসেরই মাত্রা বাড়তে থাকে। তো এই টলারেন্স অ্যাকচুয়ালি যে কোনো ড্রাগেই হতে পারে। জি, হবে। লং টার্ম ইউজে এটা যে কোনো ড্রাগেই এটা আপনি সেম প্লেজার পাওয়ার জন্য আপনাকে ড্রাগসের মাত্রা ডে বাই ডে আপনাকে বাড়াতে থাকতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আরেকটা বিরতি আমাদের সময় হয়ে এলো, আমি একটু উইথড্রল সম্পর্কে আরেকটু ডিটেইলে শুনবো একটা বিরতির পর। দর্শক, আমরা শুনছি খুব চমৎকার আলোচনা, আমাদের সাথেই থাকুন, একটা বিরতি নিয়ে এখনই ফিরছি।
ফিরে এসেছি বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই আরও একবার, আজ কথা হচ্ছে মাদকাসক্তির শারীরিক ও মানসিক প্রভাব ও এর প্রতিকার নিয়ে ডাক্তার কাজী শাফায়েত মাসুমের সাথে। ডক্টর, উইথড্রল সম্পর্কে আমি একটু খুবই ইন্টারেস্টেড, যে এই যে উইথড্রল সিমটম হচ্ছে, আপনি বলছেন যে হেরোইন দিয়ে উদাহরণটা দিয়েছেন, যে হেরোইন নেওয়া হয়েছিল, তো ওটা যখন প্রভাব শেষ হয়ে গেল তখন উইথড্রল হলো। এই উইথড্রলটা আসলে ব্যাপারটা কি? হেরোইন নেওয়ার পরে আমার খানিকক্ষণ প্রভাব থাকার পরে আমার যে শরীরের এই উইথড্রলটা অ্যাকচুয়ালি কি, মেকানিজমটা কি, যে জন্য আমার এইসব সিমটম হয় যেগুলোকে আমরা উইথড্রল বলছি? মেকানিজমটা হচ্ছে, আপনি যখন একটা ড্রাগ নিচ্ছেন ওটার কিছু ডিজায়ার্ড ইফেক্ট আছে, যে আপনি এই জিনিসগুলো পাবেন, এই ড্রাগসটা নেওয়ার পরে আপনি এই জিনিসগুলো পাবেন। যখন ওই জিনিসটা আপনি নেবেন না, তার অপোজিট অ্যাকশনগুলো শুরু হবে। ধরা যাক আমি উত্তেজনার জন্য আমি ইয়াবা দিচ্ছি, এটা আমাকে উত্তেজনা দিবে, ঠিক আছে, হয়তো বা উত্তেজনার কারণে আমি খেতে ভুলে যাব, আমার ক্ষুধা মন্দা হবে, ক্ষুধার হ্রাস হবে। যখন ইয়াবা আমি ছেড়ে দিব, তখন দেখা যাচ্ছে যে আমি অনেক লম্বা সময় ধরে আমি জেগেছিলাম, হয়তো বা 22 ঘন্টা 24 ঘন্টা আমি একটানা জেগেছিলাম। ইয়াবা ছেড়ে দেওয়ার পরে দেখা যাবে যে আমি পড়ে পড়ে ঘুমাবো, দিন খানিক ঘুমাবো, আমার অ্যাপেটাইট বেড়ে যাবে। যেহেতু ইয়াবার ডিজায়ার্ড এফেক্ট ছিল যে আপনাকে অনেকক্ষণ অ্যালার্ট রাখবে, আপনি কম খাবেন, যখন আপনি ওটাকে ছেড়ে দিবেন অপোজিটটা শুরু হয়ে যাবে। ঘুমের ওষুধ খাচ্ছেন, আপনার ডিজায়ার্ড ইফেক্ট হচ্ছে আপনি অনেক স্লিপি ফিল করছেন, আপনি ঘুমাচ্ছেন। ঘুমের ওষুধ ছেড়ে দিবেন, আপনি দিনের পর দিন না ঘুমিয়ে আপনি থাকবেন। আচ্ছা, এবং সেটাই উইথড্রল? সেটাই উইথড্রল, যে আপনি উইথড্র করার পরে ডিজায়ার্ড যে ইফেক্টগুলো আপনি পেয়েছেন তার অপোজিটটা হবে। ওকে, তো এই যে উইথড্রল, এই উইথড্রলটা অ্যাকচুয়ালি মানে কতটা সিভিয়ার হয়? এটা কি একজন মানে কেউ যদি ধরুন আসক্ত আছে, তিনি নিজের মতো করে যদি ভাবেন যে হ্যাঁ আমি আর খাবো না, তো সেক্ষেত্রে তার জন্য নিশ্চয়ই উইথড্রল তো তার অবশ্যই হবে, তো সেই উইথড্রল কি সে নিজের মতো করে ম্যানেজ করতে পারে? ম্যানেজ করার তো একটা চেষ্টা আছে, ওরা অনেক চেষ্টা করে। এখন দেখা যায় যে আমরা যে ইনডোর ট্রিটমেন্টগুলো দিই, যেসব ট্রিটমেন্ট সেন্টারে ইনডোর ট্রিটমেন্টগুলো দিই, আমি অনেকগুলো ট্রিটমেন্ট সেন্টার আমি ঘুরে দেখেছি, মোটামুটি সব জায়গায় আমি দেখেছি তাদেরকে তালাবন্দি করে রাখা হচ্ছে। যে তালাবন্দি করে রাখার এটাই কারণ যে তারা পারছে না, তাদের যখন ক্রেভিংটা হচ্ছে, তাদের যখন ওই টাইমগুলো হচ্ছে, বা যখন যে সময়ে তারা নেশা করতো ওই সময় যে তাদের যে একটা ক্রেভিংটা, ওটা তারা ম্যানেজ করতে পারছে না। দ্যাটস ওয়াই তাদেরকে তালাবন্দি করে রাখা হচ্ছে। কি করে তখন তারা, আসলে কি ধরনের বিহেভিয়ার করে যখন উইথড্রল টাইমে? প্রথমে তো তাদের খুবই খারাপ লাগে, এবং ওরা যে কোনো কিছুর বিনিময়ে তারা এখান থেকে পরিত্রাণ পেতে চায়, যে তাদেরকে যে আমরা আটকে রাখছি, হয়তোবা তারা এখান থেকে বের হয়ে যাওয়ার ফন্দি ফিকির করে। আর প্রচণ্ড শরীর জ্বালা পোড়া, এটা আমরা কিছুটা পানির সহায়তা নিতে বলি, বারবার গোসল করতে বলি, বারবার পানি খেতে বলি। এতে তাদের যে শারীরিক যে উইথড্রলটা, এটা উইদাউট মেডিকেশন, এটা হচ্ছে এক ধরনের সাপ্লিমেন্ট। আর আমরা যেহেতু কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ডাক্তার এবং নার্সরা দ্বারা পরিচালিত, তো ডাক্তার এবং নার্সরা দেখা যাচ্ছে যে তাদেরকে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগস দেয়, যাতে তাদের শরীরের যে এই যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণা, সেটা থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারে। দেখা গেল যে সে হয়তোবা একটা ড্রাগস ইউজ করতো, এই টাইমে ইউজ করতো, ওই টাইমে আমরা হয়তোবা একটা ড্রাগস আমরা দিয়ে দিলাম। আর কিছু ড্রাগস আছে সে হয়তোবা একাধিকবার ইউজ করতো দিনে, ইন দ্যাট কেস আমরা একাধিকবার তাদেরকে ড্রাগস দিই। হয়তোবা একটা ড্রাগস আমরা তাকে দিয়ে দিই 12 ঘন্টা অন্তর অন্তর খাবেন। ওই যে তার যে একটা শারীরিক চাহিদা, যে এই জিনিসটা আমাকে এখন গ্রহণ করতে হবে, আদারওয়াইজ ফেরোসাস হয়ে যায়, তখন আমরা 12 ঘন্টা অন্তর অন্তর তাদেরকে ওষুধটা দিয়ে তাদের যে শারীরিক যে কষ্টটা, অসম্ভব কষ্ট, এটা তো স্বাভাবিক ব্যাপার যে আমি একটা জিনিস গ্রহণ করতাম, সেই জিনিসটা আমি পাচ্ছি না। ব্রেইন তো ওটা চাবি, ব্রেইন এমনভাবে চাবে যার কারণে আমরা ইমোরাল হয়ে যাচ্ছি, আমরা মিথ্যা কথা বলছি, চুরি করছি, ছিনতাই করছি, মানুষকে ধোঁকা দিচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে ছিনতাই করছি, মানুষ মেরে ফেলছি। এই যে ব্রেইন ইমোরাল হয়ে যায়, যে অ্যাট এনি কস্ট আমার এই সাবস্টেন্সটা দরকার। তো যে সাধারণতই দেখা যায় যে বাসা বাড়িতে এই সিচুয়েশনগুলো অনেক ক্রিয়েট হয়, বাড়িতে
যিনি ড্রাগস ব্যবহার করছেন তিনি তার পরিবারের মানুষদের উপরে অনেক বেশি অ্যাগ্রেসিভ হচ্ছেন, তাদের কাছ থেকে এরকম মানে রিপোর্ট শোনা যায় যে বিভিন্ন সময় টাকা চুরি হচ্ছে ঘর থেকে, ঘরের জিনিসপত্র বিক্রি হয়ে যাচ্ছে, কেউ হয়তো ওইভাবে জানতেও পারছে না। এইরকমভাবে কিছু আচরণ তাদের কাছ থেকে আসে এবং অ্যাকচুয়ালি এই যে আপনি যেটা বললেন যে ইমমরাল হয়ে যায়, তার কারণেই তারা হচ্ছে, বিকজ তারা তখন ড্রাগের দ্বারা পরিচালিত হচ্ছে, তাই না? জি, ব্রেন ডিজিজ আর কিছু না, যে আমার ব্রেন চাপে এখন কিছু প্লেজার সাবস্টেন্স, ব্রেন অস্থির হয়ে গেছে, এখন ব্রেন এইটা পাওয়ার জন্য যা যা করা দরকার ব্রেন তাই করবে। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কেউ যদি বাড়িতে বসে এই উইথড্রল ম্যানেজমেন্ট করতে চায়, সেখানে কি কোনো রিস্ক ফ্যাক্টর আছে? রিস্ক ফ্যাক্টর হচ্ছে পার্সন যার সাথে আমি এটা গ্রহণ করি, সে রিস্ক ফ্যাক্টর। এখন হয়তোবা দেখা গেল যে আমি ইয়ে করছি, মোবাইলে তার সাথে আমি কমিউনিকেট করতে পারছি, সোশ্যাল মিডিয়ায় আমি তার সাথে কমিউনিকেট করতে পারছি, তার সাথে আমার কিছু মেমোরিজ আছে, নাইস মেমোরিজ, যে আমরা হয়তোবা গাছতলায় বসে আমরা এইটা খেয়েছি, অথবা একটা ক্লোজ রুমে আমরা ইনজেক্টেবল ড্রাগস নিয়ে আমরা শুয়েছিলাম, এই যে আমাদের মেমোরিজগুলা, তখন যখন ওই ব্যক্তির কথা, ও হয়তোবা আমাকে ফোন করলো, ফোন করে বললে যে তোর কোনো খরচ দেওয়া লাগবে না, তুই চলে আয়, আমরা এরকম ইন্ডিয়া থেকে কিছু মাল এসেছে, ভালো মাল, আমরা হয়তোবা ভাগ করে ইউজ করি, এগুলো রিস্ক। যে তখন তো ছুটে যেতে হবে, ছুটে না যাওয়ার বিশাল একটা কারণ হচ্ছে অর্থনৈতিক। আমার কাছে এখন টাকা নেই, টাকা একটা রিস্ক। আমার কাছে যখন প্রচুর টাকা থাকবে এবং এই টাকার যখন সুপারভিশন হবে না, কেউ যখন এটা তদারকি করবে না, আমি আমার খেয়াল খুশি মতো খরচ করতে পারবো, তখন এটা বিশাল একটা রিস্ক। ডেফিনেটলি তাদের কাছে টাকা থাকাটা খুব বড় রিস্ক। ফ্রেন্ডদের কল, ফ্রেন্ডরা যখন তাদেরকে ডেকে নিয়ে যায়, এই কিছু জিনিস। এবং আমি শুনেছি, আমি তো বিভিন্ন জায়গায় যখন ট্রেনিং করি এরকমও শুনেছি যে কিছু অনুষ্ঠান, কিছু মুভিজ যেখানে দেখানো হয় যে সাবস্টেন্স অ্যাবিউজ করছে, ওগুলো দেখলেও তাদের ক্রেভিং, এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি। মানে এই যে অনুষ্ঠানগুলো বানানো হয় অনেক সময় মেসেজ দেওয়ার জন্য যে এটা করো না, কিন্তু অনেকেই আছে যারা ওটাতেই উদ্দীপিত হয় যে হ্যাঁ আমি এটাই করব, আসলে ওটাতেই তারা আরো বেশি স্টিমুলেটেড হয়ে যায়। আপনি তো সাইকোলজি ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আপনি জানেন যে লার্নিং, মানুষ খারাপ জিনিস দেখে শেখে, খারাপ জিনিস দেখেও শেখে, কিন্তু তাই বলে খারাপ জিনিস মানে সেই প্রচারটা বন্ধ করতে হবে বিষয়টা এরকম না, কিন্তু কিছু মানুষ শিখবে, সেটাই, ওটাই একটা। তো এইখানটাতে অ্যাকচুয়ালি যে জায়গাটা আসলে আমি অ্যাড্রেস করতে চাচ্ছিলাম যে অনেকেই এরকম হয় যে বাড়িতে একজন কেউ মাদকে আসক্ত হয়েছে, কিন্তু তারা হয়তো ট্রিটমেন্ট দেওয়ানো কিংবা কোনো সেন্টারে, রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করা, সেই জায়গাটা ওনারা করতে চাচ্ছেন না, ওনারা নিজের মতো করে বাড়িতেই জোর করে আটকে রেখে তারপরে ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন। এই জায়গাগুলো সম্পর্কে মানে আপনার অভিজ্ঞতা কি বলে, সেখানে সফলতার আসলে সম্ভাবনাটা কীরকম এবং কতটুকু হয়? প্রথম কথা হচ্ছে আমার সন্তান মাদকাসক্তিতে আছে, এটা আমি লজ্জিত বোধ করি। আমার সন্তানের হয়তোবা লিভার ডিজিজ হতো, হয়তোবা অ্যাক্সিডেন্ট হতো, আমি অতটা লজ্জিত বোধ করতাম না তার চিকিৎসার ক্ষেত্রে। আমি এটা সবাইকে, আমার আত্মীয় স্বজন সবাইকে বলতাম যে আমার সন্তানের অসুস্থতা আছে, তোমরা তাকে দেখে যাও। কিন্তু যখন এটা মাদকাসক্তি এবং সবাই যেহেতু মনে করছে যে এটা একটা ইমমোরাল ডিজিজ, যে এটা গ্রহণ করছে সে নীতি নৈতিকতার দিক দিয়ে অনেক নিচু, আমার সন্তানকে আমি এই নিচু পর্যায়ে দেখাতে চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে আমি এটা হাইড করার চেষ্টা করব, প্রচুর হাইড দুর্ভাগ্যজনক হলেও আসলে এটা সত্য, আমি হাইড করার চেষ্টা করব। আমি যেহেতু এটা হাইড করার চেষ্টা করব, আমার সন্তান যখন দেখবে যে এটা প্রকাশ পেলে আমার একটা ভয় ভীতি আছে, লোকলজ্জার ভয় আছে, তখন সে আমাকে ব্ল্যাকমেল করবে, সে আমার কাছে টাকা চাবে এবং বলবে যে যখন টাকা পয়সা দেয়া না হবে সে ভাঙচুর করবে, পাড়া প্রতিবেশী যাতে জানে, এবং পাড়া প্রতিবেশী যাতে না জানে আমি তাকে দিতে থাকবো, এটা একটা ব্যাপার। আর ২ নম্বর কথা হচ্ছে কিছু সংখ্যক বাবা মা সন্তানকে ঠিকমতো লালন পালন হয়তোবা করতে পারেন না, এই কারণে হয়তোবা ওনাদের পার্সোনাল সেক্টরে অনেক ভালো, ওনারা ভালো সার্ভিস দিচ্ছেন, আমাদের দেশকে অনেক ভালো কন্ট্রিবিউট করছেন, কিন্তু ওনাদের মনে একটা দুঃখ আছে যে আমি আমার সন্তানের দুঃখের কথাটা শুনি নেই। হয়তোবা আমি যদি আমার সন্তানকে ঠিকমতো সময় দিতাম তাহলে আজকে আমার এই সন্তান এই পর্যায়ে আসতো না। এই যে একটা আত্মগ্লানি, যে মনের যে একটা কষ্ট,
যে আমার কারণে আজকে আমার সন্তান এরকম, আমি হয়তোবা যদি তাকে নিয়ে বেড়াতে যেতাম, তাকে যদি আমি অনেক বেশি সময় দিতাম, হয়তোবা আমার সন্তান আজকে মাদকাসক্ত হতো না। এই জন্য সন্তানের যতটুকু রিকোয়ারমেন্ট তার চেয়ে বহুগুণে দেওয়া শুরু করে দেয়। সন্তান যা চায় সেই জিনিসটা পজিটিভলি ম্যানেজ না করে, কোনো রকমের বুঝিয়ে না শুনিয়ে, দেখা যাচ্ছে যা চাচ্ছে বাবা মা তাই দিচ্ছে। হয়তোবা মানে চাহিদা পূরণের জায়গাটাতে মানসিক চাহিদা পূরণ না করে বরং বস্তুগত চাহিদার মাধ্যমে সেটাকে পূরণ করার চেষ্টা করা। সন্তান চাইলো যে আমার 5 লাখ টাকার একটা মোটরসাইকেল লাগবে, তো আমি তাকে একটা 5 লাখ টাকার মোটরসাইকেল কিনে দিলাম উইদাউট এনি আর্গুমেন্ট যে না বাবা তোমার এত হাই সিসির মোটরসাইকেল দরকার নেই, একটা ছোটোখাটো মোটরসাইকেল নাও, দিলাম। ও করবে কি, এটা সেল করে দিবে। এটা সেল করে দিয়ে সে কিছু টাকা পাবে, সেটা দিয়ে সে আবার সাবস্টেন্স অ্যাবিউজ করবে। সে হয়তোবা বলবে যে চোর নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, হারায় গেছে, বিভিন্ন কথা বলে সে আমাকে এরকম চিটগুলো করবে। কিন্তু আমার ধারণা যে আমি যদি তার ডিমান্ডগুলো ফুলফিল করি সে কামব্যাক করবে উইদাউট ট্রিটমেন্ট। আপনি যদি তাকে ট্রিটমেন্ট না দেন, প্রপার ট্রিটমেন্ট, এই ধরনের চাহিদা মিট আপ করে আপনি কখনো ছেলেকে সুস্থ করতে পারবেন না। তার মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে তার কারো যদি মাদকাসক্তির মতো একটা ব্যাপার তাদের বাড়িতে চলেই আসে, সেটাকে নিয়ে লুকোচুরি না খেলে বরং প্রপার ট্রিটমেন্টের দিকেই যাওয়া প্রয়োজন। আদারওয়াইজ অন্যভাবে ট্রিটমেন্ট মানে নিজেরা চেষ্টা করার জায়গাটাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখানে সফলতা আসার সম্ভাবনা কম। অনেক ধন্যবাদ। একটা ছোট বিরতি আবার নেব আমরা, তারপর ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতির সময় হয়েছে, সঙ্গে থাকুন। আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই বিরতি নিয়ে। কথা হচ্ছে মাদকাসক্তির শারীরিক ও মানসিক প্রভাব এবং এর প্রতিকার নিয়ে ডাক্তার কাজী শাফায়েত মাসুমের সাথে। ডক্টর, এবার আমরা একটু যদি ট্রিটমেন্ট ফোকাসড হই, যে মাদকাসক্তির চিকিৎসার, তাহলে একটু মানে কিভাবে ট্রিটমেন্টটা দেওয়া হয়, পর্যায়গুলো কি কি, সেগুলো যদি একটু বিস্তারিত আমাদের বলেন, যেহেতু আপনি একটা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সাথে আছেন, যেটা সরকারি একটি নিরাময় কেন্দ্র তেজগাঁওতে অবস্থিত। অল্প কিছু ট্রিটমেন্ট যেগুলো ডেটা আমাদের কাছে আছে, যেগুলো আমরা দেখছি যে এই ধরনের ইন্টারভেনশন দেওয়াতে রোগী সুস্থ হচ্ছে, সেগুলোকে আমরা বলছি এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। ধরা যাক তাকে আপনি কিছু সাইকোথেরাপি দিচ্ছেন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিচ্ছেন। এখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দেওয়াতে সে মাদকমুক্ত হতে পারলো, তাহলে এটা একটা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। হয়তোবা তাকে মোটিভেশনাল এনহ্যান্সমেন্ট থেরাপি দিলেন, মোটিভেশনাল ইন্টারভিউইং করলেন, এবং এতে সে মাদকমুক্ত হতে পারলো, এবং এটার একটা ভালো ডেটা আছে যে আমি এতজনকে দিয়েছি, এতজন সুস্থতার হার এত, তাহলে এটা একটা এভিডেন্স বেসড ট্রিটমেন্ট। কিছু আছে ফার্মাকোথেরাপি, যেটা আপনি রিপ্লেস করছেন, যে ওই জাতীয় ড্রাগস দিয়ে আপনি রিপ্লেস করছেন, সেটা ফার্মাকোথেরাপি, যেটা আমাদের আলোচনায় উঠে এসেছে মেথাডন দিয়ে। আর ফ্যামিলি থেরাপি আছে, যে সে তো থাকবে তার ফ্যামিলির ওখানে, সেই ফ্যামিলিতে তাদেরকে যদি আমরা সাইকো এডুকেশন দিতে পারি, প্রপার সাইকো এডুকেশন, বাবা মা এবং তার ফ্যামিলি মেম্বারদেরকে, এবং এটা আমরা বলছি যারা খুবই মানে শক্তভাবে তার সাথে জড়িত, হয়তো তার একজন ভালো বন্ধু থাকতে পারে যে তার জীবনের তার প্রভাব অনেক বেশি, সেও ফ্যামিলি থেরাপির অন্তর্গত, তাকেও ফ্যামিলি থেরাপিতে নিয়ে আসতে হবে। তো কিছু আছে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট, যে আপনি তাকে রিএনফোর্স করবেন, পজিটিভ রিএনফোর্সমেন্ট, নেগেটিভ রিএনফোর্সমেন্ট, যে আপনি তার পানিশমেন্ট দিবেন, পজিটিভ পানিশমেন্ট, নেগেটিভ পানিশমেন্ট, এগুলো চাইলে আমরা আলোচনা করতে পারি, আজকে হয়তো বা সময় স্বল্পতা আছে, এগুলো দিয়েও আপনি তাকে ম্যানেজ করতে পারবেন, এবং এতে ভালো কাজ হয় কন্টিনজেন্সি ম্যানেজমেন্টে। এই যে আমরা এভিডেন্স বেসড ট্রিটমেন্টগুলো দিই, তাতে বেশ ভালো ইয়ে পাওয়া যায়, এবং এই জন্য দেখা যাচ্ছে যে দক্ষ সাইকোলজিস্ট দরকার। এখানে 5টা যে ইয়ে আমরা আলোচনা করলাম, 5টাই ব্যাকগ্রাউন্ড কিন্তু সাইকোলজি, সাইকোলজিতেই এগুলোর ডিটেলস আলোচনা করা হয়, এবং ভালো সাইকোলজিস্ট লাগবে, সাইকিয়াট্রিস্ট, তিনিও এইসব থেরাপি জানেন। যে কোনো সাইকিয়াট্রিস্ট অবশ্যই সাইকোথেরাপি সম্পর্কে অনেক ভালো জানেন, একজন দক্ষ সাইকোথেরাপিস্টও সাইকিয়াট্রিস্টও এগুলো ডিল করতে পারেন। ডেফিনেটলি। তো আপনার আমরা প্রিভিয়াস আলোচনা থেকে যেটা পেয়েছি যে মাদকাসক্তির চিকিৎসা একটা পার্ট থেকে বেশ ফিজিক্যাল,
যে সময়টাতে অ্যাকচুয়ালি উইথড্রল থাকে সেই উইথড্রল ম্যানেজমেন্ট করতে হয়, কারণ তার ওটার উপরে ডিপেন্ডেন্ট মানে শারীরিক একটা ডিপেন্ডেন্সি থাকে। তো সেখানে তার মানে একজন ডক্টর এর বেশ বড় একটা ভূমিকা আছে, যেখানে তাকে মেডিসিন দিতে হয় এবং তার সাথে সাথে একটা সাইকোথেরাপিউটিক হেল্প সেটাও তার সাথে হতে হয়। এই দুটো মিলে অ্যাকচুয়ালি এই ট্রিটমেন্টটা হয়। জি, এক্স্যাক্টলি। এবং তার যে দক্ষতার যে অংশটা সেটা কিভাবে বাড়ানো হবে, হয়তোবা সে অ্যাঙ্গার ম্যানেজ করতে পারে না, তাকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখাতে হবে। সে হয়তোবা মনে করে যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সবচেয়ে ভালো পরিত্রাণ হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউজ করা, মাদক গ্রহণ করা। তাকে ওটা শেখাতে হবে যে রাগ তোমার আছে, রাগ আমার আছে, রাগ সবার আছে। আমরা তো রেগে গেলে মাদক গ্রহণ করি না, তুমি কেন রেগে গেলেই তোমার মনে হয় যে মাদকে একমাত্র পরিত্রাণ। তাকে শেখাতে হবে যে দক্ষতার যে ইয়েটা, যে হয়তোবা তাকে পিয়ার প্রেশার দেওয়া হলো যে গ্রহণ করো, এক টান, এক চুমুক, একটু, এই যে পিয়ার প্রেশারটা, হয়তোবা সে এই পিয়ার প্রেশার ধাক্কাটা সামলাতে পারছে না, কিন্তু আমি পারছি, আপনি পেরেছেন, আমরাও এই পিয়ার প্রেশারের মধ্যে দিয়ে বড় হয়ে এসেছি। তাহলে ওই দক্ষতা তাকে শেখানো যে এটা কোনো ফ্যাশন না, না বলতে পারা। আচ্ছা, সো এই দক্ষতাগুলো তাকে শেখানোর ব্যাপার আছে। আমি জেনেছি যে মাদকাসক্তির চিকিৎসায় গ্রুপ থেরাপি একটা ভালো কাজ করে, মানে এই সব কিছুর সাথে আবার গ্রুপ থেরাপিরও একটা ভূমিকা আছে। এটা সম্পর্কে যদি একটু বলেন এবং এটা কিভাবে কাজ করে। এটা এক্স্যাক্টলি আমাদের এতক্ষণ আমরা যেটা আলোচনা করছিলাম সেটারই কন্টিনিউয়েশন। সেটা হলো যে ধরা যাক আপনার ছাতা ঝড়ো হাওয়ায় উল্টে গেল, এখন এটাকে সোজা করার পদ্ধতি ঝড়ো হাওয়া, আপনি উল্টো করে ধরবেন, ছাতা ঠিক হয়ে যাবে। আপনাকে নেশা ধরালো যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর সেটা হলো পিয়ার প্রেশার, যে একটা গ্রুপের কারণে আপনি নেশাগ্রস্ত হলেন, মাদকাসক্ত হলেন, তো আরেকটা গ্রুপই আপনাকে নেশামুক্ত করাবে, মাদক মুক্ত করাবে। ওটা হলো যে ওরা আপনার কথা শুনবে। এবং এটা যে নার্কোটিক্স অ্যানোনিমাস যে গ্রুপটা আছে এটা সমগ্র ঢাকাব্যাপী আছে, বাংলাদেশে অনেক জেলায় আছে। ঢাকাতে 60টা অঞ্চলে ওরা ভাগ করে ওরা মিটিং করছে, প্রতিদিন কোথাও না কোথাও মিটিং হচ্ছে। রবিবার দিন এখানে হচ্ছে, সোমবার ওখানে হচ্ছে, মঙ্গলবার ওখানে হচ্ছে, এক এক জায়গায় এক এক দিনে মিটিং হচ্ছে। ওখানে শেয়ারিংটা হয়, গ্রুপে একটা শেয়ারিং হয়, ভালো শেয়ারিং হয়। হয়তো বা আমার বাবার এগেনস্টে আমার অনেক অভিযোগ, আমার মায়ের এগেনস্টে আমার অনেক অভিযোগ, এটা আমার সোসাইটি পারমিট করে না। সোসাইটির কথা হলো এই ছেলের মতো তো খারাপ ছেলে নেই যে বাবা মার দোষ ধরে। সেই জিনিসগুলো মিটিংয়ে যদি আমি শেয়ার করি, ওরা শুনে, ওরা বেশ ভালো মনোযোগ দিয়ে শোনে। এবং যখন আমার ক্রেভিংটা হয়, ওরা যেহেতু এই ক্রেভিংয়ের প্রসিডিওরের মধ্যে দিয়ে গেছে, ওরা এই জানে যে ক্রেভিংয়ের টাইমটা কতটুকু শর্ট, এবং এই টাইমটা ওরা ভালো সাপোর্ট দেয়। আমি যদি আমার ক্রেভিংয়ের কথা তাদেরকে গ্রুপে আমি যদি শেয়ার করতে পারি, তারা ওই ক্রেভিংটা আমাকে ভালো সাপোর্ট দেয়। হয়তো বা এরপর 3-4 বছর আমার কোনো ক্রেভিংয়ে আসলো না। এই যে সাপোর্টটা, গ্রুপে যে সাপোর্টটা, অ্যালকোহল অ্যানোনিমাস গ্রুপ আছে, নার্কোটিক অ্যানোনিমাস গ্রুপ আছে, সেলফ হেল্প অনেক ধরনের গ্রুপ আছে। গ্রুপ আসলেই ইফেক্টিভ, গ্রুপের দরকার আছে। এবং পিয়ার কাউন্সিলর হচ্ছে ওরাই যারা এই প্রসিডিওরের মধ্যে গেছে এবং আজকে যারা সুস্থ আছে, তাদের কাউন্সিলিংটা তারা বেশ ভালোভাবে গ্রহণ করে। মাদকাসক্ত ব্যক্তিরা তাদেরকে বেশ ভালোভাবে, তাদের একটা ভালো র্যাপও আছে, একটা ব্রিজিং আছে, তাদের একটা ভালো আন্তরিকতা আছে, সম্পর্ক আছে। আচ্ছা, তো এই জায়গাটা খুব জরুরি, যিনি মাদকাসক্ত আছেন তার ওই মাদকাসক্তি থেকে ঘুরে দাঁড়ানোর জন্য এবং একটা রিকভারি লাইফ লিড করবার জন্য। অনেক ধন্যবাদ ডক্টর কাজী শাফায়েত মাসুম, আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করে আমাদেরকে ভীষণভাবে আলোকিত করবার জন্য। আশা করি আপনাকে ভবিষ্যতে আমরা আবার পাবো। জি, এটা আমার সৌভাগ্য। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের এই আলোচনা আপনারা উপকৃত হয়েছেন। আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকবেন এই আশাবাদ রেখে শেষ করছি। খোদা হাফেজ।